সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। স্বাগত জানাচ্ছি মুর্তজা আপনাকে স্টুডিওতে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, সহজ না হয়ে দুর্ভোগ বেড়েছে প্রত্যাশীদের, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছি, এখন অপুষ্টি দূর করব প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, প্রধানমন্ত্রী অনুমোদিত সারসংক্ষেপ লাপাত্তা, আর নেই মুক্তিযুদ্ধের সেই নায়ক জেনারেল জ্যাকব। দৈনিক জনকণ্ঠ, পাকিস্তান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করছে, নিরন্তর যন্ত্রণার দিন। মানবজমিন, থমথমে ব্রাহ্মণবাড়িয়া, 6 মামলা, আসামি 5000, আর যুদ্ধবন্ধু জ্যাকবের বিদায়। আমাদের সময়, শিক্ষার খরচ নিয়ন্ত্রণহীন, তৃতীয় দিনেও শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। সকালের খবর, 37 বিশ্ববিদ্যালয় অচল, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা, 72 ঘন্টার আলটিমেটাম শেষ করেনি একটি ট্যানারিও। জায়জাদিন, নীল নকশার ফাঁদে দেশ, শিক্ষক আন্দোলনে বেকায়দায় সরকার। মানবকণ্ঠ, আমলাতন্ত্রে ডুবে সরকার, রপ্তানি পণ্য তালিকায় অস্ত্র যুক্ত করার চিন্তাভাবনা। ইনকিলাব, তৃণমূলের ভাবনায় 2 দলের কাউন্সিল, বাংলাদেশ আর কারো কাছে ভিক্ষা চাইতে যাবে না প্রধানমন্ত্রী। ভোরের কাগজ, হাইকোর্টের নির্দেশ উপেক্ষিত, মাথা ব্যথা নেই সরকারের, মহাসড়কে চলছি নসিমন করিমন। দিনকাল, বাংলাদেশ এখন বিপন্ন, বিএনপি কমিটি গঠন নিয়ে মহানগর আওয়ামী লীগে হজবরল। আমাদের অর্থনীতি, ব্রাহ্মণবাড়িয়া যেভাবে সমঝোতা হয়, ঋণ নিয়েও কারখানা সরায়নি, 28 ট্যানারিকে উকিল নোটিশ। বণিক বার্তা, 250 কোটি টাকা ঋণের সুবিধাভোগী নিয়ে প্রশ্ন, ধারণার চেয়ে মানবদেহে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক কম। দৈনিক সংগ্রাম, শুকনো মৌসুম শুরু না হতেই পদ্মার শীর্ণ দশা, ব্রাহ্মণবাড়িয়া 6 মামলা, আসামি 500 অষ্টাধিক, কারো নাম নেই। করতোয়া, শিক্ষক আন্দোলন অব্যাহত, শঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবক, ব্রাহ্মণবাড়িয়া এখন শান্ত। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ব্র্যাক ব্যাংক ফেসেস এলিগেশন অফ ইনসাইডার ট্রেডিং। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, মুহিত রিজেক্টস প্লি ফর মোর ট্যাক্স বেনিফিটস। ঢাকা ট্রিবিউন, লিবারেশন ওয়ার হিরো জেনারেল জ্যাকব নো মোর। শিক্ষকদের আন্দোলনের সবকটা কাগজেই শিরোনাম এবং একটা সর্বশেষ, এটা আসলে খুব স্বাভাবিক কারণেই সংবাদ শিরোনাম শিক্ষকদের আন্দোলন। শিক্ষকদের আন্দোলন বিষয়ে অনেক কথা হয়ে গেছে, এখনো অনেক কথা হচ্ছে। শিক্ষকরা যে দাবিতে আন্দোলন করছে আর সরকারি পর্যায় থেকে রাজনীতিবিদরা যে কথা বলছেন, দুটি কথার সঙ্গে মিলছে না। এই কারণে যে শিক্ষকরা আন্দোলন করছেন কেন? শিক্ষকরা কিন্তু বেতন ভাতা বৃদ্ধি করার জন্য আন্দোলন করছেন না। শিক্ষকরা কিন্তু নতুন কোনো দাবি করছেন না যে তাদের নতুন করে সম্মান দিতে হবে, নতুন করে পদমর্যাদা দিতে হবে। শিক্ষকরা দাবি করছেন তাদের পূর্বে যে সম্মান, পূর্বে যে পদমর্যাদা ছিল, সেইটা যাতে বহাল রাখা হয়, সেই দাবিতে তারা আন্দোলন করছেন। এখানে নতুন দাবি বা অর্থের কোনো সম্পর্ক নেই। এবং পূর্বে যেটি ছিল সেটি যদি আমরা পর্যালোচনা করি এবং শিক্ষকদের বর্তমানের অবস্থান যদি আমরা দেখি, তাহলে আমার কাছে মনে হয় যে এটি অত্যন্ত যৌক্তিক এবং সঠিক একটি দাবি। এই যৌক্তিক এবং সঠিক একটি দাবিকে যে প্রক্রিয়ায় আলোচনা করে যেভাবে সমাধান করা দরকার ছিল, কিন্তু সরকার সেই জায়গাটিতে যায়নি। না গিয়ে এখন শিক্ষামন্ত্রী আলোচনা করতেছেন, শিক্ষামন্ত্রী আলোচনা করছেন, শিক্ষকদের দাবি অনুযায়ী অনেক সিনিয়র মন্ত্রীর সঙ্গেও তাদের কথা হয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রী আসলে এখানে সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থায় আছেন বলে মনে হয় না। বিশেষ করে প্রধানমন্ত্রী সর্বশেষ যে কথা বলেছেন শিক্ষকদেরকে নিয়ে, যে ভাষায় কথা বলেছেন, যে কড়াভাবে কথা বলেছেন, যে শব্দ ব্যবহার করেছেন শিক্ষকদের, তাদেরকে বিসিএস দিয়ে সচিব হয়ে যাওয়ার কথা বলেছেন, পেটের খিদে মিটিয়ে দেওয়ার কথা বলেছেন, বেতনটা একটু বেশি বাড়িয়ে দিয়েছেন, এই জন্য প্রেস্টিজ নিয়ে টানাটানি হচ্ছে, এই কথাগুলো বলেছেন। এর আগে কিন্তু আমরা কোনো সরকার প্রধানের মুখ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে এই ধরনের বক্তব্য এর আগে আমরা কখনো শুনিনি। বর্তমান সময়ে যত কঠোর অবস্থান শুনলাম। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি কথা বলছেন যে 123 ভাগ বেতন বাড়িয়েছি, তারপরেও এত অসন্তোষ কেন, আন্দোলন কেন? দেখেন, অর্থ দিয়ে যে শুধুমাত্র সবকিছু হয় না, এটি হচ্ছে সেই ঘটনার একটি প্রমাণ। এখন এখানে ব্যাংকাররা ক্ষিপ্ত, বিজ্ঞান ও গবেষকরা ক্ষিপ্ত, চিকিৎসকরা ক্ষিপ্ত, কলেজের শিক্ষকরা ক্ষিপ্ত। তাহলে আপনি এত বেতন বাড়ালেন, বেতন বাড়ানোর পরেও যে এই ক্ষিপ্ততা থাকলো, নিশ্চয়ই এর একটি কারণ আছে বা এর একাধিক কারণ আছে। তো সেই কারণগুলো যদি অনুসন্ধান না করা হয় এবং এক ধরনের ধমক দিয়ে যদি এই সমস্যার সমাধান করতে চাওয়া হয়, আমার ধারণা এই সমস্যাটির সেই প্রক্রিয়াতে সমাধান হবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আন্দোলন
আন্দোলন করছেন, এই আন্দোলনের ক্ষেত্রে কি ঘটবে, আন্দোলনের ফলে কি ঘটবে? আন্দোলনের ফলে যেটা ঘটবে, আমাদের শিক্ষাঙ্গনে যে মোটামুটি একটা সুস্থির অবস্থা চলে আসছিল, গত কয়েক বছরে ছাত্রলীগের অন্তর্দলীয় কোন্দল ছাড়া, সন্ত্রাস ছাড়া তার কোনো সন্ত্রাস ছিল না। তো এখন যদি শিক্ষকদের এই যৌক্তিক ন্যায্য দাবিটিকে যদি না মানা হয় এবং এটি না মেনে যদি তাদেরকে আন্দোলনে বাধ্য করা হয়, তাহলে আমার ধারণা এর একটি নেতিবাচক প্রভাব আমাদের শিক্ষাঙ্গনের উপরে পড়বে। আর এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই যে শিক্ষকরা যেটা বলছেন যে আপনি হয়তো সেই বিষয়ে আমি বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দেখছিলাম যে প্রধানমন্ত্রী অনুমোদিত সারসংক্ষেপ লাপাত্তা কারা করলো এটা? এখন দেখেন, এটির দুটি ব্যাপার আছে। এই সংবাদটি যদি সত্যি হয়ে থাকে যে প্রধানমন্ত্রী অনুমোদিত সারসংক্ষেপ লাপাত্তা, তাহলে নিশ্চয়ই সচিবালয় বা মন্ত্রণালয়ের থেকেই কেউ না কেউ করেছে। শিক্ষকরা একটি দাবি করছেন যে রাজনৈতিক নেতৃত্বের প্রতি তাদের তেমন কোনো অভিযোগ নেই, তাদের অভিযোগ কিন্তু মূলত সচিবদের বিরুদ্ধে। কিন্তু এখন এখানে আমার বক্তব্যটা খুব পরিষ্কার হচ্ছে এই কারণে, মন্ত্রণালয় পরিচালনা করেন মন্ত্রীরা, মন্ত্রণালয় সচিবরা পরিচালনা করেন না। সেই ক্ষেত্রে সচিবরা তাদের সুবিধা বেশি করার একটা দাবি, একটা যুক্তি তুলে ধরতেই পারেন, কিন্তু সেটা মানবেন কি মানবেন না, করবেন কি করবেন না, সেটা মন্ত্রণালয়ের ব্যাপার, মন্ত্রীর ব্যাপার। সুতরাং শিক্ষকরা যেটি বলছেন যে সচিবরা তাদের দাবি মানছেন না, সচিবরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষকদের বিষয়ে বক্তব্যের পরে এখানে কোনো সংশয় থাকার কোনো কারণ নেই যে এটি শুধুমাত্র সচিবরা করছেন, এখানে রাজনৈতিক নেতৃত্বের কোনো সম্পৃক্ততা নাই। শিক্ষকদের বিষয়ে যা কিছু ঘটছে পুরোটাই রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছে অনুযায়ী ঘটছে, এটি খুব পরিষ্কার। মানে কি এই সংকট চলতে থাকবে? এই সংকট চলতে থাকবে কিনা সেটা নির্ভর করছে সম্পূর্ণরূপে সরকারের অবস্থানের উপরে, সরকারের ভূমিকার উপরে। আর আপনি যেটা বলছেন যে এই যে লাপাত্তা, এই লাপাত্তা ধরেন মন্ত্রণালয় থেকে যদি কেউ করে থাকেন, আমলাদের কেউ যদি করে থাকেন, যদি কেউ করে থাকেন, তাহলে যদি তারা করতেন এবং রাজনৈতিক নেতৃত্বের যদি এর প্রতি সমর্থন না থাকতো, তাহলে তো যারা করেছেন তাদের বিরুদ্ধে একটি তদন্ত হতো, অনুসন্ধান হতো, খুঁজে বের করা হতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। কই আমরা তো সেমন কিছু দেখিনি। এখন হয় কি, খুব সংক্ষেপে যেটা বলি, বর্তমানে যে পদ্ধতিতে দেশ পরিচালিত হয়, এই পদ্ধতিতে শিক্ষকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশাসন, অনেক বেশি গুরুত্বপূর্ণ আমলাতন্ত্র, এবং সেই কারণে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনকে অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছেন, শিক্ষকদেরকে অগ্রাধিকার দিচ্ছেন না। এই কারণে সম্ভবত বিষয়টি ঝুলে আছে। প্রশাসনকে অখুশি করা যাচ্ছে না, কারণ তারা চাইছেন না এখন যেটা করা হয়েছে সেখান থেকে তাদের অবস্থানের সমান শিক্ষক বা অন্যদেরকে করা হোক। আরেকটি বিষয় এখানে বলবো, আমি সবসময় বলি শিক্ষকরা এতে খুশি হন না। আমি বলবো যে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, বাংলাদেশের অন্যান্য পেশাজীবীদের মতো শিক্ষকরাও এই দলীয় রাজনীতি করতে গিয়ে, শিক্ষকরা যে নীতিতে চলেন, যে নীতিতে বিশ্ববিদ্যালয় চলে, তাতে তারা রাজনীতি করতে পারে, কিন্তু এই দলীয় রাজনীতি করতে গিয়ে শিক্ষকরা নিজেদেরকে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি বড় দলের কাছে নেতাকর্মী হিসেবে প্রায় প্রমাণ করে দিয়েছেন। সবাই নয়, আমি শিক্ষক নেতৃবৃন্দের কথা বলছি। একটা সময় ছিল, দেখেন আপনি আমার চেয়ে ভালো জানবেন, যে একটা সময় ছিল শিক্ষকদের কাছে রাজনৈতিক নেতৃবৃন্দ গিয়ে বুদ্ধি নিয়ে আসতেন। আর বর্তমান সময়ে বা বিগত বছরগুলোতে দেখা গেছে যে শিক্ষকরা নানাবিধ কারণে, নানা সুযোগ সুবিধার আশায় শিক্ষক নেতৃবৃন্দ বিশেষ করে রাজনীতিবিদদের কাছে ছুটে যান, অর্থাৎ নিজেরা নিজেদের গুরুত্বের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো নষ্ট করেছেন। আর এর বাইরে সমাজে আরো অনেক রকমের ঘটনা ঘটছে, শিক্ষাঙ্গনে ঘটনা ঘটছে, প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে, প্রাইমারি স্কুলের শিক্ষকদের উপরে নির্যাতন করা হচ্ছে, পিপার স্প্রে মারা হচ্ছে, পয়লা বৈশাখের নারী নির্যাতনের ঘটনা ঘটছে, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, জাহাঙ্গীরনগর বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে নির্যাতন করা হচ্ছে। কিন্তু আমাদের শিক্ষক নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ দেখবেন তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়নি, তেমন কোনো কথা বলেনি। এই সব কিছু মিলিয়ে এই ঘটনাটির মধ্য দিয়ে শিক্ষকদের সহ আমাদের সাংবাদিকরাও আমরা এর বাইরে নই, অন্যান্য পেশাজীবীরাও এর বাইরে নই, আমি আমাদের আমাদের সমালোচনা করেই বলছি, আত্মসমালোচনা করেই বলছি, এর থেকে একটি শিক্ষা নেবার আছে যে আমরা কি এই প্রক্রিয়াতে দলীয় রাজনীতি করব, নাকি নিজেদের ইমেজ, আবার নিজেদের একটা স্বতন্ত্র ইমেজ তৈরির জন্য আমরা দলীয় রাজনীতির থেকে কিছুটা বের হয়ে এসে এক ধরনের বুদ্ধিভিত্তিক রাজনীতি করব। এই ঘটনাটির মধ্য দিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নেওয়ার সুযোগ এসেছে। এখন আমরা কোনটা গ্রহণ করব সেটা আমাদের নির্ধারণ করতে হবে, শিক্ষকবৃন্দের নির্ধারণ করতে হবে। তবে সরকারের কাছে অনুরোধ, শিক্ষকদের এই যৌক্তিক দাবিটিকে ঝুলিয়ে না রেখে, শিক্ষকদেরকে অমর্যাদা, অসম্মান না করে, কাগজে কলমে পদমর্যাদা এবং কথা দিয়ে
অসম্মান অমর্যাদা না করে শিক্ষকদেরকে ন্যায্য সম্মান দিয়ে সমাজের ভাবমূর্তি উজ্জ্বল করা উচিত। শিক্ষকদের অসম্মান করা মানে কিন্তু সবাইকেই অসম্মান করা। অথচ আপনি জানেন যে আজকে দ্বিতীয় শিরোনাম হচ্ছে জেনারেল জ্যাকব। 1971 সনের মানে 71 সনে জেনারেল জ্যাকবের যে অবদান ছিল এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। এটা আমাদের পক্ষে জেনারেল জ্যাকবের যে ঋণ বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানুষের, জেনারেল জ্যাকবের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রবাসী সরকার, তাজউদ্দিন আহমেদ সেই সরকারের প্রধানমন্ত্রী। এই তাজউদ্দিন বাংলাদেশ সরকারের ভেতরে নানা রকমের জটিলতা ছিল, দলীয় নানা রকমের মতভেদ ছিল, কিন্তু জেনারেল জ্যাকব প্রবাসী সরকারের সঙ্গে, তাজউদ্দিন আহমেদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যে প্রক্রিয়াতে ইন্দিরা গান্ধী পর্যন্ত সেই সময়ের প্রধানমন্ত্রী ভারতের, যে প্রক্রিয়াতে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে সমন্বয় করেছেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেয়া থেকে শুরু করে কোনভাবে কিভাবে আক্রমণ করলে, কোন সময়ে আক্রমণ করলে, কোন প্রক্রিয়ায় আক্রমণ করলে আমরা পাকিস্তানিদেরকে পরাজিত করতে পারবো, মুক্তিযোদ্ধাদের দিক নির্দেশনা দেয়া থেকে শুরু করে এই বাংলাদেশের সামগ্রিক মুক্তিযুদ্ধে জেনারেল জ্যাকবের অবিস্মরণীয় অবদান। এই অবদানের জন্য ভারতের নাগরিকরা জেনারেল জ্যাকবকে স্মরণ করবে তাদের দেশের নাগরিক হিসেবে, আর বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের মানুষ, আমরা জেনারেল জ্যাকবকে স্মরণ করব বাংলাদেশের অর্জনে, বাংলাদেশের জন্মের পেছনে এই মানুষটির স্মরণীয় অবদান। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের যে দলিল, যেই দলিলটি লেখা, নির্দেশনা, সবকিছুতে জেনারেল জ্যাকবের ভূমিকা আছে। নিয়াদির আত্মসমর্পণ থেকে শুরু করে, এছাড়াও যেটা আছে তিনি নিজেই বলে গেছেন, যেটা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেই স্বাধীন হয়েছে বাংলাদেশ, এটি তিনি সবসময় বলেছেন। এই যে ভারতকে নিয়ে আমরা যে কথা বলি, তারা 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে, কিন্তু জেনারেল জ্যাকব এই কথা বাংলাদেশে যখন এসেছেন তখন বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বলেছেন, ভারতের ভেতরে তিনি বলেছেন, নিজের বইতে তিনি লিখেছেন। জেনারেল জ্যাকব আমার কাছে মনে হয়েছে অত্যন্ত উদার এবং অত্যন্ত হৃদয়বান মানুষ ছিলেন, অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন। আমরা এই মানুষটিকে এখন তিনি নেই এই কারণে শুধু তাকে শ্রদ্ধা জানাবো তা নয়, এই মানুষটিকে আমরা সারা জীবন শ্রদ্ধা জানাবো। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের যখন যারাই ক্ষমতায় থাকুক, সারা জীবন এই মানুষটিকে শ্রদ্ধার সঙ্গে আমাদের স্মরণ করা উচিত, এবং আমরা বিশ্বাস করি যে বাঙালি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আরেকটা শিরোনাম আছে মার্কিন প্রেসিডেন্ট ওবামার। উনি যে সর্বশেষ যে বক্তৃতা করেছেন তাতে তিনি তার মন্তব্য হলো, অনেক বক্তৃতাই করে অনেক বিষয়ে তিনি আলোকপাত করেছেন। তিনি বলছেন যে আসলে মুসলমানদের অপমান করা ঠিক না। এই যে কথাটি এখন মার্কিন রাষ্ট্র, আপনি জানেন তো কোন প্রেক্ষাপটে আইএস, তারপর থেকে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী তিনি যখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন, সেই কথার প্রেক্ষিতে আগামী নির্বাচনকে সামনে রেখে এবং তার শেষ ভাষণ হিসেবে তিনি ওবামা এই কথাটি বলেছেন। এই কথাটি বলেছেন, এই কথাটির তাৎপর্য কি? এই কথাটির তাৎপর্য হলো বিগত বছরগুলোতে, বিশেষ করে বুশের সময় থেকে, বুশের সময় থেকে যে প্রক্রিয়াতে মুসলমানদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অবস্থান নিয়েছে, কাজ করেছে, কথা বলেছে, সেই কারণে সারা পৃথিবীতে মুসলমানদের ভেতরে আমেরিকা বিদ্বেষ তৈরি হয়েছে, এবং এই বিদ্বেষ থেকে এক ধরনের আইএস বা এক ধরনের জঙ্গি, মার্কিন স্বার্থের প্রতি আঘাত, এই বিষয়গুলো সারা পৃথিবীতে তৈরি হয়েছে। এই বক্তব্যের তাৎপর্য হচ্ছে এই যে এমনিতেই বারাক ওবামা তুলনামূলকভাবে বুশের চেয়ে অনেক সুস্থির মানুষ, অনেক হৃদয়বান মানুষ, আর এই বক্তব্যের আরো তাৎপর্য হচ্ছে এই যে এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি নিয়ে চলছিল মুসলমানদের বিষয়ে, তাদের যে নীতি ছিল সেই নীতিটি যে ভুল, সেটি এই বক্তব্য দিয়ে প্রমাণ করে। তবে এই বক্তব্যের বিষয়ে আমার পর্যবেক্ষণ, বা আমি আরেকটু সময় নিতে চাই এই কারণে যে এটি কি শুধুমাত্র নির্বাচনের আগে এখন বারাক ওবামার বিদায়ের মুহূর্তে বলার জন্যই বলা, নাকি এই বক্তব্য দিয়ে আগামী দিনের মার্কিন নীতিতে, মার্কিন পলিসিতে এর কোনো দিক নির্দেশনা থাকবে, এর কোনো বাস্তবায়ন থাকবে, সেটি আমাদের দেখতে হবে। এটি যদি বাস্তবায়ন থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র তার নীতিতে যদি মনে করে থাকে যে তারা অতীতে ভুল নীতি নিয়েছিল, ভুল করেছিল, মুসলমানদের উপরে তারা অন্যায় করেছে, ইরাকে অন্যায় করেছে, লিবিয়ায় অন্যায় করেছে, ফিলিস্তিনিদের উপর অন্যায় করছে, আফগানিস্তানে অন্যায় করেছে, কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ আইএস বা নানা রকমের জটিলতার মধ্যে পড়ছি, যদি তাদের নীতিতে এর কোনো পরিবর্তন আসে তাহলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বারাক ওবামা এই বক্তব্যের মধ্য দিয়ে সারা জীবন স্মরণীয় হয়ে থাকে। আর যদি এই বক্তব্য শুধুমাত্র বক্তব্যের মধ্যে থাকে এবং মার্কিন নীতিতে যদি এর কোনো প্রতিফলন না থাকে, তাহলে আসলে আলাদা করে খুব বেশি কোনো তাৎপর্য নেই এই বক্তব্যের। ধন্যবাদ। আপনি জানেন যে সর্বশেষ যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পরিস্থিতি, জানেন আপনি 5,000 মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ব্রাহ্মণবাড়িয়া পরিস্থিতি আমার কাছে মনে হয়েছে ঘটনাটি যেভাবে ঘটেছিল, আমাদের
রাজনৈতিকবিদরা, রাজনৈতিক নেতৃত্ব এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন যদি বিচক্ষণতার সঙ্গে যদি পরিস্থিতি মোকাবেলা করতে চাইতো, তাহলে যেরকম তাণ্ডব ঘটে গেল এই তাণ্ডবটি ঘটতো না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্ব উভয়েরই খুব বড় রকমের ভুল আছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যন্ত দুর্বলতা পরিলক্ষিত হয়েছে, যেই কারণে ঘটনাটি এত বিস্তৃত হয়েছে। এটি একটি দিক। আরেকটি দিক, যে কোনো একটি ঘটনা ঘটলে এখন আমরা 2000, 3000, 5000 আসামি করে ফেলি। এটি আমাদের প্রশাসনের এক ধরনের ভয়ঙ্কর প্রবণতা। ভয়ঙ্কর প্রবণতা হচ্ছে এই কারণে পরবর্তী সময়ে দেখা যায় প্রশাসনের যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, তারা আমাদের এই কথার সঙ্গে একমত হবেন না। আমরা এই কথা বললে তারা আবার একে বিক্ষুব্ধ হবেন। কিন্তু সত্যি হচ্ছে, কোনো একটি ঘটনা ঘটার পরে যদি 5-6টি মামলা এবং 5-6 হাজার আসামি হয়, সেই আসামি হলে আসলে প্রকৃত আসামিদের কখনোই ধরা হয় না, কখনোই ধরা যায় না, প্রকৃত আসামিদের বিচারের আওতায় আনা যায় না। এতে এই ক্ষেত্রে যেটি হয়, একটি গ্রেপ্তার বাণিজ্য হয়। 5000 মানুষ যখন আসামি, তখন যে কাউকে ধরে পুলিশ, আমি আবারও বলছি, যে কাউকে ধরে পুলিশ এই মামলায় আসামি করতে পারে। এটি দুই রকমের হয়। একটি হয় গ্রেপ্তার বাণিজ্য, আর্থিক লেনদেন হয়, আর্থিক অর্থ আদায় করা হয়। আরেকটি হয় রাজনীতির হয়রানিমূলক মামলা, যে যে কাউকে ধরে, ধরেন একজন রাজনৈতিক বিরোধী দলের একজন রাজনৈতিক কর্মীকে ধরেও এই মামলায় তাকে আসামি করে দেয়া হতে পারে। দেখেন, এই যে কয়েকদিন আগের ঘটনা, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাকে যেভাবে ঢাকা শহরের মোহাম্মদপুর থানার একজন এসআই ধরে তাকে যেভাবে নির্যাতন করলো, যেভাবে অর্থ আদায় করতে চাইলো, এটি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গণমাধ্যমের সঙ্গে রাব্বির সম্পৃক্ততা ছিল, সেই কারণে আমরা অনেক বেশি আলোচনা করেছি। গণমাধ্যম অনেক গুরুত্ব পেয়েছে, তাকে ক্লোজ করা হয়েছে। এসআইকে ক্লোজ করা মানে পুরো মামলাটি ক্লোজ করে দেয়া কিনা, পুরো ঘটনাটি ক্লোজ করে দেয়া কিনা আমরা জানি। অতীতে আমরা এরকম ঘটনা অনেক দেখেছি। এই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে ঘটনাটি কি হয়। এটি বলার উদ্দেশ্য হচ্ছে, এসআই মাসুদ একজন রাব্বির ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, এটি কিন্তু একটি ঘটনা নয়। একটি ঘটনা আলোচনা হয়েছে, এরকম ঘটনা প্রতিদিন ঘটছে, প্রতিদিন অনেকগুলো ঘটছে। আমাদের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, পুলিশ প্রশাসনে অনেক ভালো মানুষ আছেন, আমাদের পরিচিত জন, বন্ধু, বড় ভাই, অনেক ভালো মানুষ আছেন, অনেক বড় ভালো কর্মকর্তা আছেন। তাদের কাছে আমাদের অনুরোধ যে এই ঘটনাগুলো আপনারা নিয়ন্ত্রণ করেন। ব্রাহ্মণবাড়িয়া পরিস্থিতি কি অ্যাভয়েড করা যেত না? নিশ্চয়ই ব্রাহ্মণবাড়িয়া পরিস্থিতি অ্যাভয়েড করা যেত, যদি তারা একটু বিচক্ষণতার পরিচয় দিতে পারতো। আমি যেটা বললাম, রাজনৈতিক নেতৃত্ব যদি একটু বিচক্ষণতার পরিচয় দিতে পারত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তার যথাযথ দায়িত্ব পালন করত, বিশেষভাবে যখন একটি ঘটনা ঘটছে তখন সেই ঘটনাটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের ট্রেনিং দিয়েই তৈরি করা হয়। এখন এই কাজগুলো দেখেন, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, আমাদের কিন্তু প্রায় কোনো ঘটনাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্ব ঘটনার শুরুতে কেন জানি বিষয়টি কি বলবো যে সুরাহা করতে পারে না। বিষয়টি যখন অত্যন্ত জটিল আকার ধারণ করে, তখন গিয়ে এক ধরনের অনেক লোকজন নিয়োগ দেওয়া হয়। একরকম ঘটনা ঘটলে বিএনপি জামাত যদি করে থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দেখবেন আপনি কালিহাতীতে কি ঘটলো, 4 জন মানুষকে গুলি করে হত্যা করা হলো। তখন আমরা এই কথাগুলো বলেছিলাম। তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আর কোনো উপায় না থাকার কারণে গুলি করা হয়েছে। পরবর্তীতে কিন্তু তদন্তে প্রমাণ হয়েছে যে সেখানে গুলি করে 4 জনকে হত্যা করার মতো পরিবেশ তৈরি হয়নি, সেখানে গুলি করে মানুষকে হত্যা করার কোনো প্রয়োজন ছিল না। এবং আপনি যে ব্রাহ্মণবাড়িয়ার কথা বললেন, নিশ্চয়ই ঘটনাটি যে পর্যন্ত ঘটলো, যে পরিমাণ তাণ্ডব চললো, ভাঙচুর করলো, প্রাণহানি ঘটলো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, এরকম ঘটনা ঘটার কোনো কারণ ছিল না। ঘটনাটির সূত্রপাত যেখান থেকে হয়েছে, একটু সচেতন হলে রাজনৈতিক নেতৃত্ব, আবারও বলি, রাজনৈতিক নেতৃত্ব, নির্বাচিত প্রতিনিধিরা এবং পুলিশ প্রশাসন যদি একটু সতর্ক হতো, তাহলে এই পরিস্থিতি কোনোভাবেই হতো না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।